শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি এবং সবসময়ের মতো একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আছেন এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। আমরাও আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার এই সুন্দর সকালে লাবণ্য যেমনটা বলছিল যে একজন অতিথি আছে তার কাছে যাব, কিন্তু তার আগে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং রাঙা সকাল পরিবারকে সাথে পেলে, তোমাকে সাথে পেলে, একজন নতুন অতিথি সাথে পেলে দিনটা ভালো যায়, মনটা ভালো হয়ে যায়। সত্যিই তাই। চলো তাহলে নতুন অতিথি কে তাকে পরিচয় করিয়ে দিই। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি আবৃত্তি শিল্পী এবং সংগঠক আহসানুল্লাহ তমাল। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আপনি এত সমৃদ্ধ একজন মানুষ। আপনার থেকে আসলে অনেক কিছু জানবো আজকে আমরা। ভালো লাগলো, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ এই রাঙা সকাল এবং মাছরাঙা পরিবারের প্রতি। একদমই তাই। এবং আমরা আসলে আমাদের অতিথিদের শৈশব থেকে জানা শুরু করি। সেই জায়গায় যদি আসি, একদম শুরুতে আসতে চাই আপনার নামে। আপনি অফেয়ারে বলছিলেন যে আপনার নামটা ভীষণ বড়, যদিও আমরা ছোট করে পড়েছি। বড় নামটা শুনতে চাই এবং এটার পিছনে একটা গল্প আছে, সেটাও শুনতে চাই। ধন্যবাদ। আমার পুরো নাম হচ্ছে আবুল হাশেম মোহাম্মদ আহসান উল্লাহ ইমাম খান তমাল। আচ্ছা, সত্যিই বড়। এত বড় নাম। হ্যাঁ, আমরা 7 ভাই 4 বোন। আমাদের সব ভাইয়েরই নাম হচ্ছে এরকম বড়। আচ্ছা। তো আমার সব ছোট ভাই যেটা, ও তো এমসিকিউ সিস্টেমে পরীক্ষা দিয়েছে, তো আমাদের তো সবার লিখতে হয়েছে। তো যার লেখা ফাস্ট সে দ্রুত লিখতে পেরেছে, যার একটু স্লো, আমি যেমন স্লো, আমার একটু সময় লেগেছে। আমার ছোট ভাই ও যখন পরীক্ষা দেয় তো খুব রেগে এসে, সবার যখন অর্ধেক উত্তর দেওয়া হয়ে যায় প্রশ্নের, আমার ততক্ষণ নাম ফিল আপ হয়। তো আমাদের মানে আমি তখন স্কুলে পড়ি, আমার শৈশব কেটেছে কমলাপুরে, ঢাকার কমলাপুরে। আচ্ছা। জন্ম বেড়ে ওঠা ঢাকার দক্ষিণ কমলাপুরে। এবং আমাদের বাড়িটা ছিল বুইরা বাগিচা নাম বলতো। আচ্ছা। মানে একজন বুড়ো দারোয়ান ছিল, সে টেক কেয়ার করতো, কেয়ারটেকার। আচ্ছা। তো বাড়িটা ছিল বাগিচা বাড়ি। আচ্ছা। অনেক রকম ফুল গাছ, ফল গাছ, মানে আম, জাম। এখন আমাদের কমলাপুরের বাড়িতে জাম গাছ আছে। জসীমউদ্দিন রোডের পাশে? জসীমউদ্দিন রোড তো উত্তর কমলাপুর। আচ্ছা, ওই পাশটা। আচ্ছা, ওই পাশটা মানে গোপীবাগের দিকটা। এবং মতিঝিলের যে ঝিল, এই ঝিলের নৌকাটা ভিড়ত হচ্ছে, ঝিলে এখনো নৌকা চলে, তার এক পারে নৌকা ভিড়ত আমাদের বাড়ির ঘাটে, মানে আমাদের জায়গাতে। এবং সেই ঝিলের এত স্বচ্ছ পানি ছিল যে সেই পানিতে আমার সাঁতার শেখা সেই ঝিলের পানিতে। এখন সেটাতে পা ডোবানো তো দূরের কথা, মানে ছোঁয়ানো যাবে না, এত নোংরা পানি। তো সেখানে ওই বাড়িতেই, বাগিচা বাড়িতে, একটা বাগান বাড়ির মধ্যে বড় হয়, 8 তলা টিনের ঘর, বড় বড় রুম, চারদিকে বারান্দা, এবং বারান্দা ছিল 10 ফিট পাশে। এবং বাড়ির চারদিকে বারান্দা, বাড়ির চারদিকে 4টি সিঁড়ি। মানে অনেকে বলতো জাহাজ বাড়ি, একটা জাহাজের মতো দেখতে, 8 চালা ঘর এরকম। এবং 2.5 বিঘা জায়গার উপরে সেই বাড়ি আমাদের। আচ্ছা। তো আমাদের নিজস্ব উঠানে আমাদের খেলাধুলা করে, এবং এলাকার ছেলেপেলেরা আসতো। যেহেতু অনেক ভাই বোন, একটা পারিবারিক শাসন, পাশাপাশি বড় ভাইয়ের বন্ধুদের শাসন, বড় ভাইয়ের বন্ধুদের বাবাদের শাসন, নিজের বন্ধুদের বাবাদের শাসন, এমন শাসনই আমাদের বেড়ে ওঠে। প্রতিবেশীরা খুব কাছেরই তখন এটাই ছিল। মানে এটা আমি আরো ফিল করেছি আমার ছেলে যখন ক্লাস 7-এ পড়ে, তখন দেখলাম যে তার মধ্যে এক ধরনের চেঞ্জ। আচ্ছা। তো এটা নিয়ে আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছিলাম। সেই সাইকিয়াট্রিস্টটা আমার বন্ধু, প্রফেসর সালাউদ্দিন কাউসার বিপ্লব। তো তার সাথে কথা বলছিলাম, তখন সে এইটার উদাহরণ দিয়েছিল যে আপনারা যেভাবে বেড়ে উঠেছেন, আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের সামাজিক শাসন ছিল, এখন তো সেটা নেই। পাশের ফ্ল্যাটে কে থাকে আমরা কেউ জানি না, আর তার ছেলেকে আপনি শাসন করবেন সেটা তো প্রশ্নই আসে না। তো যে কারণে হয়েছে যে আমরা শাসনের মধ্যে বেড়ে উঠেছি এবং একটা উন্মুক্ত পরিবেশে বেড়ে উঠেছি। আমাদের অবাধ স্বাধীনতা ছিল। এবং এখন যেটা আইসিডি, ইনল্যান্ড কন্টেইনার ডিপো কমলাপুরে, সেই পোর্টে ছিল মাঠ, এবং আমার বাসা থেকে এটা হাঁটার ডিস্টেন্স হচ্ছে 1 মিনিট। তো আমরা বাসা থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটলে পরে দিগন্ত জোড়া মাঠ পেতাম। আচ্ছা। সেই মাঠে বেড়ে ওঠা, বাসার পেছনে হচ্ছে ঝিল। মানে শহরের মধ্যে থেকে সব রকম গাছ, সব একটা উন্মুক্ত পরিবেশে আমাদের বেড়ে ওঠা। কিন্তু আমার মায়ের কঠিন শাসন ছিল। আচ্ছা। মাগরিবের আজানের আগে ঢুকতে হবে, আজান হয়ে গেছে, দেরি হলো কেন মায়ের। আপনাদের সময় সবারই বোধহয় এই বিষয়টা ছিল কম বেশি, যে মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে, একদম ফিরতেই হবে।
তো যেটা বলছিলাম যে ওই সময় আমাদের স্কুলে যে নাম বলতে গেছে, বলেছে যে নাম বলতে, তা আমি নাম বলেছি, আমার বন্ধুর রোল নাম্বার ছিল 26, আমার ছিল 27। আচ্ছা। তো ছাত্র খুব ভালো ছিলাম না, 27 রোল নাম্বার। তো স্যার এসে সবার নাম বলছে, আমার নাম বলছে না, আমারটা রোল নাম্বার বলে। তো আমি চুপচাপ বসে আছি। তো আমার বন্ধু পাশে, এই তোকে ডাকে, এই তোকে ডাকে। তাই আমি বলছি, আমার নাম তো বলে নাই। আচ্ছা। এই 27 কে? দাঁড়ালাম, স্যার আমার তো নাম আছে। হ্যাঁ, তোর নাম বল। স্যার আমার নাম লেখা আছে। আচ্ছা। তখন রেজিস্টার স্যাররা, তখন যে রেজিস্ট্রি করতেন যে স্যার, সে খুব দ্রুত লিখতেন, মানে অনেক নাম লিখতে হতো। আমরা তো এখন তো একটা ক্লাসে 20 জনের ছাত্র বেশি নাই, আপনারা হয়তো সেটাই পেয়েছেন, কিন্তু আমাদের সময় আমাদের এক একটা ক্লাসে আমরা 40 জন 45 জন ছাত্র ছিলাম। তো সবার নাম লিখতে হতো এরকম, তো দ্রুত লিখেছে, তো স্যার বুঝে ওঠে নাই। আর নামও তো বড়, আবুল হাশেম মোহাম্মদ হাসানুল ইমাম খান। এমনি নামটা কে রেখেছিল? আমার বাবা রেখেছে। মানে এটা কোনো কারণ আছে এত বড় নাম রাখার পেছনে? এখন তো বাবা বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম, আমার বাবা মারা গেছে, কিন্তু ছোটবেলায় কখনো জিজ্ঞেস করেননি জিজ্ঞাসা বাবা করা কেন? হয়ে ওঠে নাই, আচ্ছা। কারণ সবারই তো নাম বড়। কিন্তু পরবর্তীতে এসে এটা ফিল করেছে। তো যাক, স্যার এসে বললেন যে তোর নাম বল। তাই আমি খুব দ্রুত আবুল হাশেম মোহাম্মদ হাসানুল ইমাম খান, আসতে বলছে আবুল হাশেম, এইভাবে বলছিস কেন? আমি, স্যার আপনি বলছেন আসতে বলতে। এইটা নিয়ে পুরো ক্লাস হাসে। সেই থেকে রোল নাম্বার ধরে ডাকতো। ভুটানে গেছি অনেক বছর পরে, থিয়েটার সেরে ইন্ডিয়াতে শো করে ভুটানে গেছি। তো ওই বাই রোডে যাচ্ছিলাম জয়গা দিয়ে। তো তখন এখানে ভুটানের যেটা, ওটা ইন্ডিয়ার বর্ডার হচ্ছে জয়গা, ওই পার হচ্ছে ফুনশিলিং। আচ্ছা। তো ফুনশিলিং বর্ডারে ওরা পোর্ট এন্ট্রি ভিসা দেয়। তা আমি বলছি যে এরকম আমার পাসপোর্ট, ওর নাম বলিয়ে। তা আমার সামনে যে একজন ইন্ডিয়ান, তার নাম মিস্টার সেন, কি সাম সেন। তো ওর 2 অক্ষরের নাম বলে ফেলেছে। তা আমার নাম বলছে না। আমার পাসপোর্ট, ইয়ে কিসকা হ্যাঁ, আমার যে নাম বলিয়ে, নাম বললাম যে লিখা হুয়া হ্যাঁ ইয়া। হ্যাঁ, নাম বলো। নাম বললাম, ইতনা বড়া নাম। তো বললাম যে হ্যাঁ। তো কিধার যাওগে? থিম্পু মে। কौन है? তো বললো আমার ভাই ছিলেন তখন থিম্পুতে, উনি তখন ইউএনডিপিতে চাকরি করতেন। তো ওরা বলছে যে কতদিন থাকবা? তো আমার নাম বলছে থোড়া শর্ট কিজিয়ে, তোমার নাম কিছু শর্ট করো। তো আমি নাম বলি, ঠিক আছে, AHM হাসানুল ইমাম খান। না না, আর একটু ছোট করো, AHM AU উল্লাহ ইমাম খান। আচ্ছা। থোড়া আর একটু ছোট করো, AHM UI খান। না না, থোড়া और। আমি বললাম যে ঠিক আছে, লিখে A ডট 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 খান। তো সে A স্ট্রেট Z লিখে খান শেষ দিক, বাবার নাম নিয়ে বললো যে বেশ গল্প। যে বললো যে এরকম কিতনা দিন থাকবে? তুমি কদিন থাকবে? না, তুমি 7 দিন। তোমার এত বড় নাম, তুমি 7 দিন থাকবে না, তুমি 30 দিন থাকো। হিন্দিতে বলছিল। কিছু সুবিধাও ছিল তাহলে। না, বিড়ম্বনা তো করতে হয়েছে। অন্য দেশে দেখা গেল সে নামই বলছে না, সময়। আচ্ছা আচ্ছা। তবে বলতে হয় নিঃসন্দেহে আজকে একজন চমৎকার মানুষ আমরা পেয়েছি, যার গল্প মনে হয় মুগ্ধ হয়ে অনেকক্ষণ শোনা যাবে। সময়টা বাড়িয়ে নিতে পারলে হয়তো ভালো হতো। আমরা একটা কাজ করি স্যার, আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেটা আগে দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। আহসানুল্লাহ তমাল ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন। 1988 সালে তিনি আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রযোজনায় অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা বিকাশ করেন। 2007 সালে তিনি শব্দবৃত্তি নামে একটি আবৃত্তি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনার মধ্যে রয়েছে ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, অবিনশ্বর বাংলাদেশ, যুগলবন্দি, ভালোবাসার গান কবিতা এবং প্রেমেরও দোহারে। 1992 সালে কালিক থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে তিনি মঞ্চনাট্যে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সঙ্গে উপস্থাপক, আবৃত্তি শিল্পী ও নাট্যশিল্পী হিসেবে যুক্ত আছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই গুণী মানুষ আমাদের সঙ্গে আছেন, তার ছোটবেলার গল্প শুনছিলাম, সেখানে আবারও ফিরছি। এবং খুব চমৎকার কিছু মজার স্মৃতি আপনি আমাদের সঙ্গে শেয়ার করছিলেন, আমাদেরও ভালো লাগছিল। একটু পরিবারের কথা জানতে চাই, বিশেষ করে বাবা মায়ের কথা একটু জানতে চাই। মায়ের কথা একটু শুনছিলাম, তিনি বেশ নিয়ম শৃঙ্খলার মধ্যেই আসলে বড় করেছেন। একটু বাবার কথা শুনবো। আমার বাবা আলী ইমাম খান, মোহাম্মদ আলী ইমাম খান, তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান। পরে ওখানে গিয়ে একটি চাকরির বিজ্ঞাপন দেখেন, সরকারি চাকরি, তখন পুলিশে যোগ দেন। আচ্ছা। আমার বাবা রিটায়ার করেন CI হিসাবে, সার্কেল ইন্সপেক্টর, এখন যেটা SP পদমর্যাদার সেটা।
আমার বাবার পুলিশে যুক্ত হচ্ছে ব্রিটিশ পুলিশে, রিটায়ারমেন্ট হচ্ছে পাকিস্তান পুলিশে। তো রিটায়ার করেন, সেটা স্বেচ্ছা অবসর গ্রহণ করেন তিনি। তিনি যখন 1969-এর গণঅভ্যুত্থানের পরে যখন বুঝতে পারেন যে অন্যদিকে যাচ্ছে এবং বাংলাদেশের বাঙালিদের অসম্মান করা হচ্ছে এবং তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না এবং এমন একটি বাজে দিকে যাচ্ছে, তখন তিনি স্বেচ্ছা অবসর নেন। এবং আমার জন্ম হয়েছে আমার বাবার রিটায়ারমেন্টের 2 বছর পরে। আচ্ছা, 1971 সালে আমার জন্ম, 27শে জুলাই। বাহ, আমরা, বাবা অসম্ভব রকম রাশভারী মানুষ ছিলেন। মানে এখন যদি বলি যে বেস, তার গলার মানে ভয়েস অসম্ভব রকম বেস ছিল। তো মায়ের কথা বলেন যে মা শাসন করতেন, কিন্তু বাবার শাসন করতেন যদি শুধু ডাক দিত তমাল, তাহলে একদম এবার কিছু একটা হতে যাচ্ছে। অসম্ভব ভালো আবৃত্তি করতেন, কবিতা লিখতেন। এবং যদি বলি যে সাংস্কৃতিক চর্চা, সেখানে বলবো যে প্রথম হচ্ছে আমার বাবার উৎসাহ, যে মানুষকে মানুষ ভাবতে শেখা। বাহ, বাহ। তিনি বলতেন যে কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, সেটা তোমার বিবেচ্য না। তুমি যে মুসলমান, এখানে তোমার কোনো কৃতিত্ব নেই। এবং তোমার যে বন্ধুটি হিন্দু, সেখানে তার কোনো দায় নেই, দোষ নেই। তাকেও সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ, তোমাকেও আল্লাহ সৃষ্টি করছেন। তুমি মুসলমান হিসেবে তুমি ভাববে যে ইউ আর ব্লেসড দ্যাট ইউ বর্ন ইন মুসলিম ফ্যামিলি। যে খ্রিস্টান, যে বৌদ্ধ, তুমি জানবে মানুষ, মানুষকে মানুষ ভাবতে শেখায়। চমৎকারভাবে আসলে মানবিক দিকগুলো আপনাদের মধ্যে বীজ বপন করে দিয়ে গেছেন আপনার বাবা। একদম, হ্যাঁ। আমরা 7 ভাই 4 বোন। জি জি। আমার সব বড় ভাই জাতিসংঘের চাকরি রিটায়ার করেন ইউএসএইড এর কনসালটেন্ট হিসেবে। আমার মেজো ভাই আর্মির কর্নেল হিসেবে রিটায়ার করেন। আর বাকি ভাইরা আমরা ব্যবসা করছি। আচ্ছা। আমার সব ছোট ভাই লন্ডনে আছে, সব ছোট ভাই। আপনি কততম? আমি ভাই বোন মিলে 8ম, ভাইদের মধ্যে আমি 5ম। বাহ, একটা বড় পরিবার। আমরা এখনো বলি যে আমরা সব ভাই বোন যখন এক হই, তখন আমাদের কারো বাহিরের মানুষের দরকার হয় না, নিজেরাই একটা আনন্দের সময় কেটে যায় আমাদের। আচ্ছা, আমরা আমাদের এই আয়োজনেও একটু আনন্দ যোগ করতে চাই এখন। আমরা একটা কবিতা শুনতে চাই আপনার। অনেক ধন্যবাদ। এই যে মধুমাস, জ্যৈষ্ঠ মাস বলা হয়, এত বাজারে ফল, জি, তাই না? একদম মানে বাসা ডাস্টবিনের পাশ দিয়ে গেলেও ফলের গন্ধ হয়ে যায়। বাসায় ফ্রিজ খুললে পরও ফলের গন্ধ বাজারে তো আছে। কিন্তু এই ফল কেনার জন্য সবার আগে কি দরকার? টাকা। টাকা। তো এই টাকা নিয়ে নির্মলেন্দু গুণের একটি কবিতা আছে, জি, একটি রম্য কবিতা। আমরা নির্মলেন্দু গুণকে অন্যভাবে চিনি, কিন্তু গুণদার একটি রম্য কবিতা আছে, অনেক আছে, কিন্তু একটি ছোট্ট কবিতা এটি পড়ছি। গভর্নমেন্টের টাকা। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা। কোথায় পাবো টাকা, কোথায় গেছে টাকা? বাবা দিলেন ধমক, আমার পকেট এক্কেবারে ফাঁকা। মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনে জ্বলে উঠলেন তেল বেগুনে। চুরি করব নাকি? অগত্যা তার কাকা ছিলেন বাকি। খোকন গেল কাকার কাছে ছুটে, বায়না শুনে কাকা বললেন, বটে এ বয়সে চিনে গেছিস? বাহ। খোকন বলল, না, তুমি দিলেই চিনবো, দাও না কাকা একটা টাকা, জিনিস কিনবো। কাকা তখন পকেট থেকে একটা টাকা এনে হেসে বললেন, নে নে। খোকন দেখলো কোথায় টাকা, এ তো রঙিন কাগজ, তার উপর একটা হরিণ আঁকা। তবে কিনা কাগজটা বেশ কড়কড়ে ও শক্ত। তাই কি সবাই এই কাগজের ভক্ত? ছোট্ট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা। সে বলল, কাকা টাকা মানে কি কাগজে হরিণ আঁকা? কাকা দেখলেন ভারী বিপদ, নাছোড়বান্দা ছেলে, হেসে বললেন, এমন উদ্ভট প্রশ্ন তুমি কোথায় পেলে? খোকন বলে, কোথায় আবার, মাথায়। আমি যদি অনেকগুলো হরিণ আঁকি খাতায়, তবে অনেক টাকা হবে। যেন গলায় ব্যাঙ ঢুকেছে এমনি ভাবে কেশে কাকা ভাবলেন, ছেলেটা কি পাগল হবে শেষে? না না না, এসব চিন্তা করা পাপ। নিয়ম আছে, নম্বর আছে, আছে জলের ছাপ। হেসে বললেন, হাত ঢুকিয়ে স্ত্রী করা প্যান্টে আমরা আঁকলে হবে না হে,
কাগজগুলো টাকা হবে আঁকলে গভর্নমেন্টে। বাহ, চমৎকার স্যার, কি ভালো লাগছে আসলে। এবং আমি ভাবছিলাম স্যার, প্রাণ আপনার কবিতায়, সেটা আসলে বলার অপেক্ষাই রাখে না। আমরা এভাবে কবিতা আরো শুনবো, তাই না লাবণ্য? কিন্তু আমাদের অতিথির গল্প শুনি আরো, গল্পও কিন্তু ভীষণ মজা করে বলছেন উনি। একদমই তাই। এই যে আবৃত্তির সঙ্গে যুক্ত হওয়া, সেটা কি একদম ছোটবেলা থেকেই? বলছিলাম যে আমার বাবা অসাধারণ আবৃত্তি করতেন, রাশভারী ছিলেন, দরাজ গলার ছিলেন। তিনি একাধারে, আমার মনে পড়ে না আমার বাবাকে আমি ছোটবেলায় কখনো ওই যে বসে তথাকথিত যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব ফিহি, যে হুজুররা যেভাবে পড়ে বা এখনকার ছেলেমেয়েরা যেভাবে পড়ে সেইভাবে পড়তে। তিনি কোরআন শরীফ হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে পড়তেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন, এবং পড়তেন। এবং যখন আমাদেরকে নিয়ে বসতেন তখন তার বাংলা বলে দিতেন। আচ্ছা আচ্ছা, তো এইটা ভালো লাগতো। তারপর সকালবেলা আমাদের নিয়ম ছিল ফজরের সময় উঠতে হবে, ফজর নামাজ পড়তে হবে। তো একটু হয়তো বাবা ঘেঁষা ছিলাম, তো দাঁড় করিয়ে বলতেন, আজিয়ে প্রভাতে রবির কর, আহা, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এইভাবে হাত ছড়িয়ে দিয়ে সকালবেলা পূব আকাশে, আমাদের যে চারদিকে বারান্দা ছিল বলেছি, তেরো হাত ছড়িয়ে দিয়ে বাবা আবৃত্তি করতেন। তখন এই সমস্ত শব্দের মানে জানি না, কিছুই বুঝি না, কিন্তু আব্বার এই যে পড়ার ভঙ্গি, এই যে তার যে দরাজ কণ্ঠ, সেটা আকৃষ্ট করে। এবং আমরা তো গল্প শুনেই তার প্রতি এক ধরনের মোহগ্রস্ত হয়ে যাচ্ছি, যে হয়তোবা যদি তাকে আমরা দেখতে পেতাম বা তার কবিতা শুনতে পেতাম। কিন্তু সমস্যা নেই, আপনাকে আমরা দেখছি, তারই উত্তরসূরি আপনি, এটাও আসলে আমাদের জন্য একটা প্রাপ্তি। আপনি ভাইদের মধ্যে আপনি পঞ্চম ছিলেন বললেন। সম্পর্ক কেমন ছিল এতগুলো ভাই বোনদের মধ্যে? মানে আমরা যে কোনো বিষয়ে আমাদের হচ্ছে যে আমাদের এক থাকা। জি, আমরা এখনো প্রতি রমজানে বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন প্রফেশনে চলে গেছে, আমার ভাইদের নাতি নাতনি হয়ে গেছে, তাদের অনেকের বিয়েও হয়ে গেছে। তো আমরা এখনো সব ভাই প্রথম রোজে একসাথে ইফতারি করি, বাহ, ঈদের আগের দিন সন্ধ্যায় একত্রিত হই, ঈদের দিন একসাথে নামাজ পড়তে যাই, এবং তারপর আম্মাকে সালাম করে, এখন আম্মা নেই, আম্মা মারা যাওয়ার পর থেকে আম্মার কবর জিয়ারত করি। এটা একটা ছিল, বিশেষ দিনগুলোতে আমাদের এক হতেই হবে, এটা ছিল বিষয়। আর একজন আরেকজনের পাশে থাকা, এটা ছিল আমার বাবার কথা, যে যাই কিছু হোক না কেন, যে 5টা আঙুল ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা, কিন্তু তুমি যখন 5টা আঙুলকে এক করো তখন একটা মুষ্টি হয়, এই মুষ্টিটা হচ্ছে শক্তি। তোমরা সব ভাই বোন যখন একত্রিত হবে, সেটা হচ্ছে শক্তি। পরিবারের মধ্যে কারো না কারোর সাথে একটু বেশি সখ্যতা থাকে, নিজের আবদারগুলো বা অভিযোগগুলো সবকিছু হয়তো বা তার সাথে শেয়ার করা যায়। আমার ছোট 2 ভাই বোন, ওরা আমার বন্ধুর মতো, কিন্তু আমি বন্ধুকে হিসেবে পেয়েছি আহকামুল্লাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আচ্ছা, তো আহকাম ভাই হচ্ছে আমার গাইড এবং বলা যায় যে বন্ধু। আর আমি অসম্ভব স্নেহ পেতাম আমার সেজ বোনের কাছ থেকে। মানে এতটাই স্নেহ করতেন যে ছোটবেলায় সে আমাকে হাত ধরে আমাকে মেয়ে সাজিয়ে তার স্কুলে নিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, কমিউনিস্ট স্কুলে পড়তেন, আমার ভাই বোনরা সব বিশ্ববিদ্যালয় থেকে করা, তো আমাকে মেয়ে সাজিয়ে নিয়ে যেতেন। তিনি অসম্ভব স্নেহ করতেন। এবং একটু বড় হবার পরে তার যে, তখন তো যে প্র্যাকটিক্যাল খাতা হাতে করে জমা দিতে হতো, এখন জানি না সে কি করতে হয়, কারণ আমার ছেলে আমার সব ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওর যে খাতাগুলো, সেগুলো আমি প্র্যাকটিক্যাল খাতাগুলো আমি করে দিতাম, এটা একটা। কিন্তু আমার আহকাম ভাইকে, মানে আমার জীবনের যে কোনো প্রয়োজনে, সমস্যায় অথবা সম্ভাবনায় আমি আহকাম ভাইকে পেয়েছি। এবং আবৃত্তি সমন্বয় পরিষদে যুক্ত হওয়ার পেছনে আহকাম ভাইয়ের একটি জায়গা, কারণ তিনি তার আগে যুক্ত হন আবৃত্তির অঙ্গনে, আবৃত্তি সমন্বয় পরিষদে তিনি যুক্ত হন। তারপর আমি ওই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবৃত্তি সমন্বয় পরিষদের সৃষ্টি হওয়া, ওই আন্দোলন সংগ্রামের সাথী হিসেবে আমি তার পিছু পিছু সেখানে চলে যাই। আচ্ছা, জীবনে আসলে এই ধরনের মেন্টর দরকার আছে, যারা আসলে পথ প্রদর্শন করে এবং পথটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তুমি কোন দিকে যাবে, তোমার সিদ্ধান্ত, কিন্তু বিষয়টা এরকম। একদম, কারণ আমার বাবা মারা যায়, আমি তখন এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা, স্যার কোন স্কুলে পড়তেন? টিএনটি হাই স্কুল, মতিঝিল টিএনটি হাই স্কুল। টিএনটি অনেকগুলো আছে, মতিঝিল টিএনটি হাই স্কুল, সেটাতে পড়তাম। পরবর্তী আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাশ করি। কিন্তু টিএনটি হাই স্কুলটা আমার কাছে একটা স্মৃতির। আমি মানে জীবনের আসলে আরো অনেক স্মৃতি আছে, অনেক স্কাউট করা, কাপ করেছি, ড্রামস বাজানো, সবকিছু মিলিয়ে একটু শুনি। আমার মেজো ভাই আর্মি অফিসার বলেছি, তো তাকে দেখে মনে হতো যে না ঠিক আছে আমি আর্মিতে যাবো। তো পরে স্কুলে ক্লাস 6-এ, তখন আমি 1 বছর জন্য মতিঝিল মডেল হাই স্কুলে আসলাম। স্যার আপনি আমার স্কুলে, মানে আমি আপনার স্কুলেই ছিলাম। মতিঝিল মডেল। আচ্ছা আচ্ছা।
মতিঝিল মডেল স্কুলে 1 বছর জন্য, তখন ইয়াকুব আলী স্যার ছিলেন আমাদের হেডমাস্টার, হেড স্যার। তো আমরা যুক্ত হলাম, বাবা নিয়ে আসলেন স্কুলে, নিয়ে এসে ভর্তি করে দিলেন। তো সেখানে কাব স্কাউট, যেটা স্কাউটের ইউনিভার্সিটি, কাব স্কাউটিং সেটা শুরু হলো এবং 3 দিনের ক্যাম্পিং করতে হলো। আচ্ছা। বাসাতে একটু বাইরে থাকবো, একটু স্বাধীন, একটু মানে নিজেকে একটু সেই আলাদা ভাবে। সময়টা, হ্যাঁ। আমি এবং আমার মেজো ভাই দুজনে আমরা মডেল স্কুলে ভর্তি হলাম, আমরা তখন সেখানে যুক্ত হই। পরবর্তীতে আবার টেন্ট স্কুলে আসি পরের বছর, দেন সেখানে স্কাউটে যুক্ত হই এবং আমি স্কাউট থেকে জাম্বুরিতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সিঙ্গাপুরে। কিন্তু যেটা হয় যে তখন একটা স্কুলে প্রত্যেকটা ছাত্র একটা ফি দিতে হতো, অন্য স্কুল দিতে হতো কিনা জানি না, একটা ফি দিতে হতো, সেটা দেওয়া হয়নি আর যাওয়া হয়নি জাম্বুরিতে। তার পরবর্তীতে মানুষের কল্যাণে কাজ করার একটা নেশা ছিল। রেড ক্রস একবার ব্লাড ডোনেট করতে, যে তখন রেড ক্রিসেন্টে যুক্ত হয়ে যাওয়া, এরপর রেড ক্রিসেন্ট করতাম। আর স্কুলে আমি শর্ট ছিলাম, এখনো শর্ট ছিলাম বলে ভুল, আমি এখনো শর্ট। তো যেটা হতো যে মার্চ পাস্ট ভালো করতাম, হাঁটতাম ভালো, বাবাকে দেখতাম, বাবা পুলিশ অফিসার ছিলেন, তার একটা হাঁটার একটা স্টাইল ছিল, মেজো ভাই, আমার সব ভাই স্ট্রেট হাঁটি। তো সেইখান থেকে স্যার বললেন যে আমাদের যে স্কাউট টিচার ছিলেন, বললেন যে তুই যুক্ত হ। আচ্ছা, যুক্ত হলাম। তো একদিন ড্রাম বাদক আসে নাই, তখন তো যে সিঙ্গেল ড্রাম বিট যেটা, সেটা চল চল চল, এটা তাই আমি বললাম যে দেখ তো পারবি কিনা, তা আমি শুরু করলাম। সেই থেকে আমার বন্ধু বাজাতো, স্বপন দুর্দান্ত ভালো বাজাতো, তো ও আসেনি, আমি প্রক্সি দিলাম। তো প্রক্সি দিতে থেকে দেন আমি যুক্ত হয়ে গেলাম ড্রাম বাদক হিসাবে, এটা ড্রামার হিসাবে। বাট ব্যান্ড সঙ্গীতে যে ড্রাম বাজে সেটা না, স্কুলের যে অ্যাসেম্বলিতে যেটা হয় সেটা বাজাতাম, বেশ এখানে বাজিয়েছি। আচ্ছা, খেলাধুলা করতাম। গল্পগুলো ভীষণ উপভোগ করছি আমরা, কিন্তু আরো উপভোগ করার জন্য একটা অন্য মাত্রায় যেতে চাই, কবিতা শুনতে চাই। আচ্ছা, এবারে কি শুনবো স্যার? এবারে এই যে আমরা একটি অদ্ভুত সময় অতিক্রম করছি, যে সবকিছুতে অস্থিরতা, সেটা নিয়ে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, অদ্ভুত আঁধার এক। যে আজকে কোনো কিছুর গভীরতা নাই, শিল্প সাহিত্য, এই যে এত কিছু হচ্ছে আমাদের বিশ্বব্যাপী, এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশ উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যার জোর যার মুল্লুক তার, এমন একটি বিষয় সারা বিশ্বব্যাপী, শুধু যে বাংলাদেশে হচ্ছে তা না, সারা বিশ্বব্যাপী হচ্ছে অস্থিরতা। সেটা নিয়ে অদ্ভুত আঁধার এক একটি কবিতা, এবং তার সঙ্গে সাগ্নিক বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, দুটো কবিতা একটি কোলাস করছে। জি নিশ্চয়। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অস্থির হয়ো না, প্রস্তুত হও, অস্থির হয়ো না, শুধু প্রস্তুত হও, অস্থির হয়ো না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়ো না, প্রস্তুত হও, অস্থির হয়ো না, শুধু প্রস্তুত হও, অস্থির হয়ো না, শুধু প্রস্তুত হও। অনেক অনেক ধন্যবাদ, এবং ভালো লাগছিল আপনাদের সময়কার সেই সুন্দর সময়টার গল্প শুনছি, এবং সেই সাথে আমরা যে খুব অস্থির হয়ে আছি সেই সময়টার সাথে একটা বোধহয় তুলনা করতে পারলাম হালকা।
সুন্দর সময়টা আবার যেতে চাই এবং অস্থির সময়টা নিয়ে কথা বলবো, এবং আপনি সম্প্রতি আরো কিছু বিষয় নিয়ে একদম কাজ করছেন, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। কিন্তু সেই যে স্কুল জীবন থেকে একটু একটু করে স্বাধীনতা পাওয়া, একটু ছাত্র রাজনীতি করা, একটু কলেজ জীবনে আরেকটু মনে হয় ফ্রিডমটা পাওয়া, তো সেই গল্পগুলো একটু শুনি না। ওই তো মানে যেটা হলো যে আসলে ছাত্র রাজনীতি তো বলতে পারবো না, তখন মনে হতো যে সময়ের দাবি। আচ্ছা, যে আমার মনে হচ্ছে যে এইভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা জানি যে 1981 থেকে 1990 সালের যে সময়টা এরশাদের সময়, তখন যে আন্দোলন হচ্ছে, সেই সময় উঠতি বয়স, তো বড় ভাই রাজনীতি করে, তো সেখানে আন্দোলন হচ্ছে, দাবি হচ্ছে, মানুষ মারাচ্ছে, রাউফুন বসিনিয়া অথবা সবশেষে মিলন, যে এই যে হত্যা, সে হত্যার বিরুদ্ধে হয়তো আমারও কিছু করার আছে। আচ্ছা। আর বললাম যে বাবা বলতেন যে মানুষকে মানুষ ভাবতে শেখো, তুমি মানুষের পাশে দাঁড়াও। একটি কবিতার লাইন আছে যে এসে দাঁড়াও, হেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। তো এই মানুষের পাশে দাঁড়ানোর জায়গা থেকে একটা নেশা কাজ করে, তখন যুক্ত হয়ে যায় আন্দোলনে, সেই থেকে রাজনীতির সাথে যুক্ত। পরবর্তীতে এরপরে যেটা হচ্ছে যে কলেজ জীবনে আরেকটু ফ্রিডম পাই। তো কলেজ কোথায় ছিল? নটরডেম কলেজ। নটরডেম কলেজ। দেন বিশ্ববিদ্যালয়ে আসে, বিশ্ববিদ্যালয়ে এসে সেখানে আর অতটা যুক্ত ছিলাম না, কিন্তু এসে সেখানে রাজনীতিও ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে অঙ্গনে এসে এইটা আবার আরেকটু জোরালো রূপ নেয়। তখন আবার রাজনীতির চেয়ে সংস্কৃতিটা বেশি। ওই সময় নাটকে যুক্ত হওয়া, নাট্য। কিন্তু কবিতাটা কখন থেকে শুরু হলো? ছোটবেলায় তো কবিতা পড়তাম, পরিবারের একটা ভূমিকা পরিবারে, ছিল। এবং স্কুলে তখন আমাদের বার্ষিক একটি প্রতিযোগিতা হতো, সেটা, এবং বার্ষিক যে অনুষ্ঠান হতো, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, স্পোর্টস যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেখানে একটা কালচারাল পার্ট থাকতো, সেখানে আবৃত্তি করেছি। আর যেটা হয় যে তখন কারো প্রশংসা পেলে, কোনো এক বান্ধবী অথবা বড় বোন প্রশংসা করেছে, সেই থেকে আরেকটু ইচ্ছা যাচ্ছে, ঠিক আছে। যেমন আমার মনে আছে একবার এলাকায় এক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম যে হেলাল হাফিজের লেখা কবিতা, যে কষ্ট নেবে কষ্ট, আমার মতো আরকে দেবে আসল শোভন কষ্ট। তো এক মেয়ে পাশ থেকে বলেছিল যে আমি দিতে রাজি আছি। আচ্ছা, এটা কোন বয়সে? কলেজ জীবন বা এরকম কথা যে বয়সে শোনা যায় সেই বয়সে। কিন্তু এরকম স্যারের কোনো চাপ কাজ করতো বা পরিবার থেকে যে তোমার বিশ্ববিদ্যালয়ে এমন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এরকম কি কিছু ছিল না? আপনার জীবনে? এরকম কোনোদিনই ছিল না। আমরা যে বলতাম যে আমার বাবা বলতেন মানুষ হও, তুমি কত ভালো ছাত্র, তুমি কত বড় শিল্পী, তার চেয়ে বড় হচ্ছে যে তুমি কতটুকু মানুষ। আমরা এখন আসলে মানুষ না। তাহলে কিভাবে এই দেশে 3 বছরের মেয়ে রেপড হয়? তাহলে কিভাবে এই দেশে রেপ করার পরে কেটে হত্যা করা হয়? মানে আসলে মানুষ হতে পারছি না আমরা। আর এই বিশ্ব জুড়ে আসলে মানুষের খুব অভাব। আমি একটু কবিতা আবৃত্তি করে ফেলি। নিশ্চয়ই আমরা আরো খুশি হব আপনি নিজে থেকে আমাদেরকে আবৃত্তি শোনালেন। মানে এই বিষয়টার সাথে যে বিষয়টা আসলো কথা প্রসঙ্গে, সেটি নিয়ে একটি কবিতা। মানে এই যে এখন যে হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণের ভিতরে সীমা, ফাহিমা, মহিমা, পূর্ণিমা, তনু এবং সবশেষ রামিসা, এবং এরপরে আরো কয়েকজন ধর্ষিত হয়েছে। সকল ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আবৃত্তি করছি মীর বরকতের লেখা একটি কবিতা। ছাড় দিও না, ডগমগ খুশিতে ছোট্ট মেয়ে মিনা, মনের ভিতর গুনগুনিয়ে বাজছে যেন বীণা। আজকে বাবা কাজের চাপে পারবে না তো যেতে, পাড়ার কাকুর সাথ ধরেছে আনন্দেতে মেতে। তাহার সাথে চলছে আজ রূপগঞ্জের হাটে, সারাটি দিন নিত্য নূতন সুখের ঘরে কাটে। ফেরার পথে সন্ধেবেলা বসে কাকুর কোলে, ঘুমলতানো দেহখানি তার বুকেতে দোলে। স্বপ্ন দেখে বাবার গন্ধ মাখছে যেন দেহে, আদর করে বাবা তাহার চুমছে গভীর স্নেহে। হঠাৎ যেন বাজ পড়লো মাথার উপর তার, পিষছে কেহ শরীর খানি 100 কেজি ভার। এ কি হলো বাবা তো নয়, দস্যু তাকে মারে, কোমল দেহ এলিয়ে পড়ে, আর তো নাহি পারে। হস্তাধস্তি করে যখন কামড় দিল নাকে, চমকে ওঠে শয়তানটি, চর লাগালো তাকে। জোরসে চেপে বলল একে, চুপ,
চুপ থাকবি এখন। এসব কথা জানলে কেহ বাঁচবি না তো তখন। ক্লান্ত দেহ কেঁদে মরে, বাবা মাকে ডাকে, রক্ত ঝরা দেহ খানি কোন ক্রমে ঢাকে। ফুরফুরানো মনের রঙে রক্তের ছোপ পড়ে। এমন কেন, এমন কেন মানুষগুলো হিংস্র হয়ে ধরে? কাকু হয়েও সন্তানেরা ছাড় দেয় না তারা। এদের তোমরা ছাড় দিও না, এদের তোমরা ছাড় দিও না। মানুষ হলে যারা শিশুদেরই স্বপ্ন ভুবন মুচড়ে কেড়ে নেয়, তাদের যেন এই পৃথিবী মৃত্যুদণ্ড দেয়, তাদের যেন এই পৃথিবী মৃত্যু দণ্ড দেয়। তাদের কেহ ছাড় দিও না, মারো যেথায় পাও মানবতার গান। তোমরা যারা গাও ছাড় দিও না, ছাড় দিও না। যার যার জায়গা থেকে প্রতিবাদের কণ্ঠটা সবসময় থাকুক। তো ওই যে আসলে মানে আমি আবেগ আক্রান্ত হয়ে গেছি। আমরাও তাই আমরা আসলে ছাড় দেওয়া উচিত না। এই আর মানুষ হওয়াটা জরুরি। আমি কতটুকু শিল্পী, আমি কতটুকু বড়, আমি কত ভালো আবৃত্তি শিল্পী, কত ভালো অভিনয় শিল্পী, মানুষ হতে হবে। আমার চাপ ছিল না, কোনোদিনই কেউ বলেনি, বলতো মানুষ হতে। এবং আমার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। আমিও কোনোদিন কাউকে বলিনি যে তোমাদের GPA 5 পেতে হবে। আমি বলেছি বাবা, আজকের এই প্রতিযোগিতার বাজারে তোমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এবং এই প্রতিযোগিতাটা তোমার নিজের সাথে নিজের করা উচিত। আমার বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে, ইউল্যাবে পড়ছে। ছোট ছেলেটি ক্লাস 10-এ এবং সব ছোট মেয়েটি সে ক্লাস 4-এ পড়ে। মেয়ে হয়েছে এবং রামিসা বা সীমা, ফাহিমা, মহিমা, তনু, যার কথাই বলি না কেন, আমি প্রত্যেকের মধ্যে নিজের মেয়ের মুখ দেখি। অবশ্যই। তো যেই কারণে মানুষ হতে হবে বাবা শিখেছেন, কোনোদিন কোনো চাপ ছিল না এবং আমিও দেইনি। আজকে পুরোটা সময় আমার মনে হয় এই বিষয়টি খুব উল্লেখযোগ্যভাবে থাকতে হবে যে মানুষ হতে হবে। একদম, এটা ভীষণ জরুরি। আমি যদি ভালো মানুষ না হই তাহলে একজন ডাক্তার অন্যায় করছে, একজন আর্মি, একজন পুলিশ, একজন নেভি, একজন এয়ারফোর্সের কর্মকর্তা আন্দোলন করছে, একজন আমলা, একজন ব্যবসায়ী সে শিশু খাদ্যে ভেজাল মেচাচ্ছে। তো মানুষ হলে কি করে পারে? সেটাই, তাই না? আমরা প্রত্যেক আসলে মানুষরূপী, আমরা আকৃতিতে মানুষ, প্রকৃতিতে কেউ মানুষ হতে খুব পারে। সুন্দর কথা বলেছেন। আসলে এর গভীরতা এত গভীর যে সেই জায়গাটা ছোঁয়া আসলে সবার পক্ষে সম্ভব হয়তো বা না। আমাদের চেষ্টা করে যেতে হবে এবং আন্তরিকভাবে এই চেষ্টাটা করতে হবে মানুষ হওয়ার। কারণ এই মানুষ হওয়ার জন্যই আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছেন। স্যার খুব সুন্দর বলছেন এবং খুব ভালো লাগছে আমাদের আসলে পুরোটা সময়। আবারও আপনার সাংস্কৃতিক চর্চা একটু ফিরে আসি। 1988 সাল, এই সময়টায় আপনি আবৃত্তি সমন্বয় পরিষদে যুক্ত হলেন। আবৃত্তি সমন্বয় একটু ভুল এই জায়গাটা। 1988 সালে আবৃত্তি সমন্বয় সৃষ্টি, আমি তখন যুক্ত হইনি, কিন্তু যেহেতু ভাই, বড় ভাই ছিল এবং বড় ভাই বন্ধুরা ছিল, তো সেই জায়গায় তাদের পেছন পেছন ছিলাম। কিন্তু আমি তাদের সহযোগিতা করা, তাদেরকে কাজ করা, তাদের কোনো আয়োজনে, তাদের আয়োজনকে একটা অনুষ্ঠান হবে, তখন তো যে চোঙা মাইক ছিল, এত সাউন্ড বক্স ছিল না, এই চোঙা মাইকটি ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া, তাদের হেল্প করা। এবং পরবর্তীতে আন্দোলনের সময় তখন আবৃত্তি হতো, দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। হাসান আরিফ ছিলেন আমাদের অগ্রজ, তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। তো তিনি স্নেহ করতেন, বলতেন এই তোমার আবৃত্তি করতে হবে, এখন কিন্তু দর্শক শ্রোতারা যেন কেউ না যায়, থাকতে হবে। মানে আন্দোলন হচ্ছে, তো কবিতা হচ্ছে একমাত্র হাতিয়ার তখন। তো যে কারণে আবৃত্তি করতে হবে এবং দ্রোহের কবিতা পড়তে হবে, একের অনা বাজে বাজে ঘন ঘন, মানে মানুষ যেন চমকে ওঠে। ঠিক আছে, তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই, এই ধরনের কবিতাগুলো পড়া হতো। আমি যেহেতু পড়তাম, তো সেই থেকে তাদের পেছনে, তাদের আয়োজনে আবৃত্তি করা, সেই আন্দোলনে। এর পরবর্তীতে আমি 90-এর পর থেকে তাদের সঙ্গে মানে নিয়মিতভাবে যুক্ত হওয়া। আর আমি আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী পরিষদে আসি 2010 সালে। আমি নির্বাহী পরিষদে আসি। এর আগে আমি পুরো সময়টি তাদের সাথে কাজ করেছি। নূর ভাই ছিলেন, আসাদুজ্জামান নূর, আপনারা জানেন, নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি ছিলেন সভাপতি। তিনি কয়েকবার চেয়েছেন, কিন্তু ওই যে অন্য অনেককে অ্যাকোমোডেট করতে, যে আমাকে যুক্ত করা হয়নি। হাকাম ভাই বলেছেন ও আমার ভাই, ও দরকার নেই পরে আসবে, বাকিরা আসুক। তা আমি
পদবি নিয়ে কখনোই ভাবিনি, আচ্ছা। কিন্তু কাজটাই করে গেছি। আবৃত্তি চর্চা করতে করতে কখন এসে মনে হলো যে কালিকের সাথে যুক্ত হই? মীর মাসরুজ্জামান রনি একজন জার্নালিস্ট, তিনি আরেকটি চ্যানেলে কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন জার্নালিজমের শিক্ষক। জি তার একটি নাটক আছে পরিবেশ থিয়েটার, তখন ছিল আশিস খন্দকার একটা স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার, তাদের একটি নাটক ছিল রনির লেখা। আমার 1 বছরের বড় কিন্তু বন্ধু মানুষ। তো রনির লেখা একটি নাটক মৃত্তিকার ক্যাম্পাস, এবং সেটা হচ্ছে স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ, যেটা হচ্ছে যে নাটকটি যেই আবহে লেখা সেখানে মঞ্চস্থ হতো। মধুর ক্যান্টিনকে কেন্দ্র করে সেই নাটকটি, তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, সেখানে আমি যুক্ত হই। যেহেতু আবৃত্তি হয়তো ভালো করতে পারতাম বা উচ্চারণ ভালো ছিল বলেই রনি আমাকে বেছে নেয়, যে তমাল একটি চরিত্র আছে, নবাব সলিমুল্লাহর চরিত্র, তো সেটা আমাকে বলা হয় করতে। এবং ওইখানে দুটি অংশ ছিল, আরেকটি ছিল মধুদার যে ছেলে অরুণদার চরিত্রে আমি অভিনয় করি। এই দুটো চরিত্র এখানে আমি অভিনয় করি, এই দিয়ে অভিনয় শুরু। ওই সময়ে শিল্পকলা একাডেমিতে মধুমালা মদন কুমার নাটকটা ছিলেন কামরুজ্জামান রুনু ভাইয়ের নির্দেশনায়, এটার পরবর্তী শো হচ্ছিল, সেখানে যুক্ত হয়েছে। কারণ সালাম ছিল ওটার স্টেজ ম্যানেজার, সালাম চারুকলার ছাত্র, সালাম আমার বন্ধু, সালাম আমাকে সেখানে যুক্ত করে নিয়ে যায়, ওইটাতে কাজ করে। তারপর 1994 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সবচেয়ে ব্যয়বহুল নাটক, বিখ্যাত নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট, সেই নাটকে যুক্ত হয়ে যাওয়া, সেইখান থেকে একেবারে মানে নেশার মতো হয়ে যাওয়া আর কি। তো 92, 93, 94 পর এটা, এবং 94 সেই নাটক দীর্ঘ সময় 2 মাসের ছিল একটি প্রয়োজনীয় ভিত্তিক কর্মশালা, কিন্তু সেটা প্রায় 6 মাস সময় নেয়। ইসরাফিল শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রধান, শাহিন ভাই সেটার নির্দেশক, এবং তার বন্ধু এসেছিলেন পার্থ ব্যানার্জি আমাদের কোরিওগ্রাফি করতে ভারতের এনএসডি থেকে, শাহিন ভাই এনএসডির, এবং আশিস খন্দকার এনএসডির, রুনু ভাই এনএসডির। তো সেই ক্ষেত্রে এনএসডির টিচার মানে কি বলে থিয়েটার আর্টিস্টের সাথে আমার একটা কাজ করার সৌভাগ্য হয়েছে। তো পার্থ ব্যানার্জি তখন আমাকে একবার ডাকেন, উনি ভারতে চলে যান, বলে যে চলে আয়, বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ আছে, করবি নাকি? উনি কলকাতার, কিন্তু এনএসডিতে কাজ করতেন। পরে তার আমন্ত্রণে চলে যাই ভারতে, সেখানে গিয়ে কতদিনের কোর্স ছিল এটা? সেটা ছিল 1 মাসের বডি ল্যাঙ্গুয়েজের। পুরোপুরি বোঝা যাচ্ছে একদম পুরো দমে আপনি ব্যস্ত হয়ে গেছিলেন আবৃত্তি ও অভিনয় নিয়ে। আপনার মধ্যে একটা বিষয় আমরা চমৎকারভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়ে শুধু উপর দিয়ে না, একদম ভিতর মহলে প্রবেশ করে শিখতে চান। যেমন যারা থিয়েটার কর্মী হয় তারা অনেকের ক্ষেত্রে থাকে যে শুধু অভিনয়টা করব, এটার দিকেই সমস্ত ফোকাস থাকে, কিন্তু আপনি নিজেকে একটা জায়গায় বেঁধে রাখেননি। আপনি কস্টিউম ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। এই যে কাজের এই ডাইমেনশন বা বিভিন্ন ধরনের কাজ করব, এই মানসিকতাটা কিভাবে হলো? কাজের মধ্যে থাকার পেছনে এটা একটা ছোটবেলায় মানে রান্নাঘরে কাজ করতে হতো আমাদের ছোটবেলায়। তো আম্মা হয়তো বা বাসায় কাজের লোক আছে, কিন্তু তারপর আম্মা নিজে হাতে রান্না করতেন, তো হয়তো বলছে আচ্ছা এটা একটু করে দিত, আচ্ছা এটা একটু করে দিত। ওই রান্নাঘরে কোন মশলাটা দিতে হবে, কোনটা দিতে হবে, আম্মা তো সেটা শেখাচ্ছে। আমার ছোট বোনটি হওয়ার পর আম্মা অসুস্থ ছিলেন, তখন কিছুদিন আমাকে রান্নাঘর সামলাতে হয়েছে। আম্মা হাসপাতালে ছিলেন সেই সময়, বাকি ভাই বোনরা তখন ব্যস্ত, কেউ কেউ ঢাকার বাইরে চাকরির প্রয়োজনে, তো আমাকে সেটা সামলাতে হয়েছে। এই যে গভীরে যাওয়া, মানে রান্নার ভেতরে প্রবেশ করা। আর আব্বা বলতেন যে তুমি যেটা সেটা কখনোই বলবে না যেটা তুমি পরিপূর্ণরূপে না জানো। কেন যে বলেছিলাম যে আব্বা কোরআন শরীফ পড়তেন এবং তার বাংলাটা বলে দিতেন, আমার আব্বা বাইবেল পড়তেন, মানে সমস্ত কিছুই শেখানো। থিয়েটারে এসে যখন আবৃত্তি তো উচ্চারণ ভালো শিখতেই হবে, এবং আশ্চর্যের বিষয় আমি কিন্তু কোথাও কোনো কর্মশালা করিনি, আমার বাবার কাছে শেখা। এবং হ্যান্ড রাইটিং আমাদের সব ভাই বোনের কার্সিভ রাইটিং, এবং এটা আমার আম্মার হাতের লেখা বাঁকা কার্সিভ রাইটিং যেটা আছে, এটা বাঁকা হাতের লেখা, যেটা এটা আমার আম্মার হাতের লেখা, অসম্ভব সুন্দর, মানে মুক্তাক্ষর যেটা মুক্তর মতো, সেটা আমার আম্মার। তো এই যে ভেতরে যাওয়া, এটা আম্মার কাছে এবং আব্বার কাছে শেখা। আর যখন নাটকে আসি তখন আচ্ছা এইটা কেন করছে, এই পোশাকটা কেন হবে, এই যে জানার একটা ইচ্ছা সেখান থেকে। যেমন যখন রোমিও অ্যান্ড জুলিয়েট স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার, যে সেটা হচ্ছে যে পরিবেশের উপর, তাহলে এই পরিবেশে এই চরিত্রটা কেমন পোশাক পরবে, সেটা ওইটা আশিসদার কাছে যেমন জানা। পরবর্তীতে রোমিও অ্যান্ড জুলিয়েট করতে এসে ওয়াহিদা মল্লিক জলি, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, জলি আপা ওটার কস্টিউম ডিজাইন করেছিলেন, তো তার সঙ্গে কাজ করতাম, যেহেতু আমি প্রোডাকশন ম্যানেজারের কাজ করেছি,
তখন সেটা বুঝতে শিখেছি ইউরোপিয়ান কস্টিউম কি, এশিয়ান কস্টিউম কি, এবং কেন এখানে এতগুলো যে সেখানে ইউরোপিয়ান যে ড্রেসে যে জুলিয়েট যে পড়ছে বা তার ফ্যামিলি যে ক্যাপুলেট পরিবার বা মন্টেগু পরিবার কেন এটা পড়ছে, এবং টিবল্ট কেন এই ধরনের পোশাক পরবে। আমি টিবল্ট ক্যারেক্টারে অভিনয় করেছি আচ্ছা। এর পাশাপাশি। তো সেখানে আরেকজন করতো, প্রত্যেকটা ক্যারেক্টারে ডাবল কাস্টিং ছিল, দুটো করে, যেন শতজনকের সমস্যা না হয়। তো একটাতে আমি ছিলাম। তো এইটা জানতে যে আসলে এটার ভেতরে প্রবেশ করা। তো এরপর যখন কালিক হলো তখন নাটকের ঠিক আছে, তাহলে আব্দুল্লাহ বাকি রানা ছিলেন আমাদের নাটকের ডিরেকশনে, একটা নাটকে। তখন বলেন তমাল তুই তো করিস, তুই এটা ডিজাইন কর। ওই হচ্ছে ডিরেকশনে যুক্ত, মঞ্চ নাটকের কস্টিউম ডিজাইন, স্টেজের নাটকের কস্টিউম ডিজাইন, সেখান থেকে শেখা। আর দেখলাম যে এটা অনেক বড় বিষয়, একটু জানতে ইচ্ছা করলো। যেমন ভাবে বললেন যে অনেক কিছু জানার, রিসেন্টলি মনে হয়েছে যে আসলে আমি এই যে আমাদের মধ্যে যে অস্থিরতা কেন কাজ করছে, তাহলে এটার প্রতিকার কি? আমার ছেলের বন্ধুরা বা আমার ভাই, তাদের মধ্যে একটা অস্থির সময় অতিক্রম করছে, তাহলে এটার কারণটা কি? সাইকোলজি দেন আমার মনে হলো তাহলে এটা একটু বোঝার চেষ্টা করি। আমি লাইফ স্প্রিং একটা বাংলাদেশি আছে, সেখানে আমি ক্লিনিক্যাল মেন্টাল হেলথের উপরে একটি কোর্স করলাম, 6 মাসের একটি কোর্স, ওর বলে যে ডিপ্লোমা কোর্স, এটা একটি কোর্স করলাম আমরা। দেন আমি মাইন্ড কেয়ার এর উপরে এবং 20 মিনিটস মেডিকেলের থেকে আরো একাধিক কোর্স করি, হাউ টু ম্যানেজ দ্য অ্যাঙ্গার, ঠিক আছে? তো কাপল কাউন্সেলিং, চাইল্ড কাউন্সেলিং, এগুলোর উপর আমি আরো একাধিক কোর্স করি। ভালো লাগলো, একটা শিখলে পরে হয় কি যে আপনি যদি জানার নেশা থাকে তাহলে আপনি শিখতে পারেন, নাহলে তো আপনার যে ভাষা থাকবে। আর ওই যে আব্বার কথা, কোনো কিছু বলো না যতক্ষণ পর্যন্ত তুমি সেটার পরিপূর্ণরূপে না জানো। এটা থেকে এরপরে করতে করতে মনে হলো যে সংখ্যাতত্ত্ব নিয়ে, মানে এই সাইকোলজি পড়তে পড়তে গিয়ে মনে হচ্ছে নিউমারোলজি একটা বড় বিষয়। আচ্ছা, এই সংখ্যাতত্ত্ব নিয়ে আরেকটু বিস্তারিত আমরা শুনবো, এবং একই সাথে আমি তো অনুরোধ করব যে আমার সংখ্যাতত্ত্ব নিয়ে একটু কথাও বলেন। তার আগে একটা কবিতা শুনতে চাই। ঠিক আছে, অনেক গভীর কথা বলে ফেলেছি এর আগে, যে মা ধর্ষণ নিয়ে কবিতাটা পড়লাম, একটি রম্য কবিতা পড়ি। নিশ্চয়ই। কারণ জানি না আপনি বিয়ে করেছেন কিনা, আনালো করবেন, তো যারা বিয়ে করেনি তারা তো জানে না, তাদের জন্য বলছি, তাদের জীবনের জন্য একটি শিক্ষা। আর যারা বিয়ে করেছেন তারা কিভাবে সুখে থাকবেন তার জন্য একটি রম্য কবিতা আমি ফেসবুকে পেয়েছি, আমি জানি না এটা কার লেখা, পড়ছি। জি। এমএ পড়ো, বিএ পড়ো, কিংবা সে ফেল করে, সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা বিয়ের পর। ববি হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 2 মাস নবীন বরণ, তারপরেতে পড়া শুরু, ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদিমণি কড়া করা এমন লেকচার দেবে ক্লাসে, বুঝতে পারবে 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, বাসায় তুমি আস্ত গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ি ভাজ, বিছানা তোলা, রুটি বেলা, কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, পাস মার্কের চান্স কম। এই কোর্সের নেই তো ফিনিশ, এই কোর্সের নেই তো ফিনিশ, শিখতে হবে নানান জিনিস, ঘুম পাড়ানো, মশা তাড়ানো, চুলের গোড়ার জট ছাড়ানো, লোডশেডিং এ হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বউয়ের খোপায় কাটা গোজা, খাটের তলায় চটি খোঁজা, কেমন করে পাতবে চাদর, কবার কবার দিনে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর। যতই লাগুক বোকা বোকা, যতই কেন পাক না হাসি, ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই, সত্যি কথা বলতে নেই, আর বউয়ের ভুল ধরতে নেই। অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে। নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাখতে হবে। বউয়ের যদি মাথা ধরে, রাত্রি তোমায় জাগতে হবে। মা মা যদি বউকে ঝাড়ে, সামনে থেকে ভাগতে হবে, নইলে তোমায় পরে কিন্তু ভগবানকে ডাকতে হবে। জন্মদিন আর বিয়ের তারিখ, জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে। ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে।
তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে। ভেবো না সেই রাতে তোমায় শোবার ঘরে ঢুকতে দেবে। বাড়বে জিকে, জেনারেল নলেজ বাড়বে, জিকে তার সখীর সাথে শুনবে আলাপ। পুরুষ মানেই হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ। বিয়ে করে ওনার নাকি জীবনখানা ব্যর্থ হলো, তুমি পড়েছিলে ওর কাঁধে, তাই তোমার জীবন বর্তে গেল। হতাশাতেও হয়তো তখন তুমি ভাববে মনে মনে, পরস্পরের ইচ্ছে পূরণ এটাই শুধু বিয়ের মানে। নিয়ম মেনে সূর্য যেদিন অস্তাচলে যাবে বারান্দাতে সাঁঝে, তাকে দেখবে অন্যভাবে। একাকিত্বের আবার যখন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে সে তোমায় খোঁজে অন্ধকারে, তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয়। ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমি হয়তো ভাববে মনে, আবার যদি জন্ম পাই, বিয়ে করে বেলতলাতে যদি আমি আবার যাই, ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই। বাহ, বাহ, চমৎকার। চমৎকার। আজ বরং আমি কিছু না বলি, দুজন পুরুষ আছে, আমি খালি শুনেই যাই। না, করতেই হবে, কারণ হোম মিনিস্টারকে তো স্যালুট জানাতেই হবে। আমরা নাম্বার তত্ত্ব নিয়ে কথা বলছিলাম। নাম্বার তত্ত্ব আসলে বিষয়টা কি, আপনি একটু যদি পৃথিবী ইউনিভার্সে আমরা প্রত্যেক এক একটা নাম্বার, এই যে ছবি তুলছি ভিডিও করছি প্রত্যেক নাম্বার, ঠিক এই মুহূর্তটি একটি নাম্বার, একটি সংখ্যা। আমি যেদিন জন্মেছি সেটি একটি নাম্বার, আমার যে মোবাইল টেলিফোন এটি একটি নাম্বার, প্রত্যেকটি অ্যালফাবেটের একটি নাম্বার আছে। আচ্ছা, আচ্ছা। মানে অ্যালগরিদম বলে না এটাকে, জি, জি, জি। তো বলছে সংখ্যা। এই ইউনিভার্সে আমরা প্রত্যেকেই সংখ্যা। আমি যখন জন্মেছি সেই সংখ্যা, সময়টি একটি সংখ্যা, যে তারিখে জন্মেছি সেটি একটি সংখ্যা, এবং ইউনিভার্স একটি সংখ্যা। আচ্ছা। সুতরাং এই সংখ্যার একটি প্রভাব আমার জীবনে আছে। তো যেদিন আপনি জন্মেছেন, আপনার যে জন্ম তারিখ আমি জানি না কত তারিখ, 5 ডিসেম্বর। ও ইউ আর ভেরি মাচ লাকি। 5 হচ্ছে মার্কিউরি, এটাকে বলে যে আপনার কোনো শত্রু নাই। খুব কম। হ্যাঁ, 5-এর কোনো শত্রু নাই। আর আপনার 6 জুন। 6 জন গ্ল্যামার। দেখবেন যে যারা 6 তারিখ, তাদের চেহারার মধ্যে একটা গ্ল্যামার কাজ করে সবসময়। একদম বাই বন্ড তাদের। তা আপনার মনে হতে পারে যে আমি কেন এরকম, তা আমি আপনাদের মতো সুন্দর না, তাই না? কারণ আমার আসলে মানুষের চেহারা সৌন্দর্যই সব নয়, এটাও আমরা মানি। আকারের সৌন্দর্য, আকৃতির আরেকটা সৌন্দর্য, একটা glamour, সিনিক বিউটি বলে না, দেখার সৌন্দর্য, সেটার কথা বলছি। প্রত্যেকটা সৃষ্টি তো আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সেখানে তো আমাদের কারোই হাত নেই। কিন্তু দেখার সৌন্দর্য বলে না, নাহলে কেন মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি? নাটোরের বনলতা সেন কেন হবে, তাই না? তো ক্লিওপেট্রার দিয়ে কেন তাকিয়ে থাকবে? হেলেনের জন্য কেন যুদ্ধ হবে? তো এই যে দেখার যে সৌন্দর্য, সেদিকে তো প্রেমে পড়া। তো এই 6 যাদের জন্ম, তাদের মধ্যে দেখবেন যে এক ধরনের গ্ল্যামার কাজ করে। এবং আপনি হচ্ছেন 5, আপনার কোনো শত্রু নেই। এই 5 সংখ্যাটা হচ্ছে মার্কিউরি বলে। আচ্ছা। এবং সংখ্যা হচ্ছে 1 থেকে 9, যে সংখ্যায় আসুক। যার জন্ম 22 তারিখে, তার 2 আর 2 4, যার সংখ্যা 27 তারিখে সে 7 আর 2 9, যার সংখ্যা 23 তারিখে 3 আর 2 5, অথবা যার 14 সেও 4 আর 1 5। আচ্ছা। তো এই প্রত্যেকের এক একটা সংখ্যার একটা নাম্বার আছে, এবং এই নাম্বারগুলোর বিষয় হচ্ছে, 1 হচ্ছে সান, 2 হচ্ছে মুন, এবং এই যে সানের যে ক্যারেক্টার, সে হচ্ছে নেতৃত্ব দেবে, লিডার। মুন যে চন্দ্র, সে ঠান্ডা, সে স্বস্তি দিবে, তার চিন্তা একরকম। কিন্তু চাঁদ কখনোই স্থির থাকে না, যেখানে 2 সংখ্যা যাদের, তাদের এক ধরনের ফ্ল্যাকচুয়েশন করে, যেগুলো তাদের চিন্তার ভিতরে পরিবর্তন ঘটে। 3 যে, সে হচ্ছে জুপিটার, জ্ঞানের। দেখবেন যে 3 তারা টিচার ভালো, তারা খুব ভালো লেকচার দেয়, অথবা তারা খুব ভালো হিল করে মানুষকে। 4 যারা, তারা দেখবেন তারা হচ্ছে নেপচুন, সে ছটফট করে, এই করবে সেই করবে, অনেক কিছু করবে। 2 ডাবল মুন, 2 আর 2 4। তো মুন হচ্ছে অস্থির, মানে ফ্ল্যাকচুয়েশন করে। তো ডাবল 4, 2 ডাবল 2 হচ্ছে 4। তো এই 4-এর বিষয়টা হচ্ছে এরকম। 5 হচ্ছে মার্কিউরি বেজ, 1 2 3 4, 5 হচ্ছে মাঝে, আবার 6 7 8 9, আবার এদিকে 4 এদিকে 4। 5 স্থির, শত্রু কম, কাউকে আঘাত করে কথা বলবে না, ঠিক আছে। 6 বললাম, 6 হচ্ছে গ্ল্যামার, 6 হচ্ছে ভেনাস, সৌন্দর্যের প্রতীক।
দেখবেন তার গ্ল্যামার ভালো লাগে, তার লাক্সারি ভালো লাগে, টয়োটা গাড়ি আছে, মার্সিডিজ হলে ভালো, মার্সিডিজ একটু অডি হলে ভালো, ঠিক আছে, এরকম গুচি ব্যাগ আছে, ওয়াইএসএল হলে ভালো, পারফিউমটা একটু ভালো হলে ভালো, এরকম আমি যাই না। না মিল পাচ্ছি। এটা মিলে যায়। হ্যাঁ। তো 7 হচ্ছে একে বলা হয় যে ইউরেনাস, তো 7 হচ্ছে বলে যে কেতু। 2 4 যেমন হচ্ছে বলে রাহু, তার এটুকু সে যা কিছু করবে, 4 সে হচ্ছে মানে সে হিসাব মিলাবে ব্রেইন থেকে। 7 হচ্ছে তার যা কিছু সে জীবনে সিদ্ধান্ত নেবে সে হচ্ছে মন থেকে নেবে, হৃদয় থেকে নেবে, আচ্ছা। যে কোণে সে কষ্ট ভোগ করে বেশি, অনেক বেশি আবেগী। 8 হচ্ছে স্যাটার্ন, মানে এই যে 7 মানে 9টা গ্রহ, 8 হচ্ছে স্যাটার্ন শনি গ্রহ, তার মধ্যে সে ভেরি মাচ পাংচুয়াল, কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। যার জন্ম তারিখ 8 দেখবেন যে সে অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে অনিয়ম করে না। তার হচ্ছে লেবার মানে সোলজার আর কি, একদম বলেছে তো থাকতে হবে, স্থির দাঁড়িয়ে থাকবে এরকম আর কি। আচ্ছা। 9 হচ্ছে মার্স, মঙ্গল। তো এই প্রত্যেকটা গ্রহের এক একটা আমাদের ক্যারেক্টারের মধ্যে সেটা পাই। ওই যে উনি যেন বললেন যে উনি মেইল পাচ্ছেন, আমি জানি না আপনি মেইল পাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমিও বিল পেয়েছি। তো এইটা মিলে যায়। তো এই সংখ্যা তো পড়তে যেয়ে দেখলাম যে আসলে এক একটা মানুষ যে নিজেকে বোঝার চেষ্টা করলাম, ছেলে মেয়েদের বোঝার চেষ্টা করছি। একদমই একদমই। এই আর কি, স্যার, এই দিক থেকে শব্দবৃত্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেটার পিছনের কোনো গল্প আছে? শব্দবৃত্তি আসলে তার আগে আমি কাজ করতাম, যে এমনিতে কাজ করতাম বিভিন্ন সংগঠনের সঙ্গে। বিশ্বকলা কেন্দ্র নামে একটি সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, টিচারদের এবং এখানে যে সমস্ত কর্মচারী আছেন তাদেরকে নিয়ে একটি সংগঠন। সেখানে আমি ওয়ার্কশপ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি প্রায় 5 বছর। পরে মনে হলো যে না, নিজে থেকে করে। তো সেখানে আমি যে কালিক করলাম, কালিকের প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী প্রয়াত, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন, আমাদের আবৃত্তি প্রশিক্ষক এবং অসম্ভব গুণী মানুষ। তিনি নাটকে লিখেছেন, কবিতাও লিখেছেন। তো তাকে নিয়ে নাটক মানে কালিক সৃষ্টি। পরবর্তীতে যখন আবৃত্তি সংগঠন করি তখন তিনি থাকলেন আমার সাথে, তিনি সভাপতির দায়িত্ব পালন করলেন এবং আমি সাধারণ সম্পাদক। তো জাফর ভাই চলে যাবার পর, মৃত্যুর পরে থেকে আমি দায়িত্ব পালন করি। তো ওইখানে যেহেতু বিশ্বকলা কেন্দ্রে, সেখানে আমি নিজে কিছু করতে পারবো না, কারণ ওটা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের এবং শিক্ষকদের নিয়ে সংগঠন। পরে মনে হলো যে না, নিজের মতো করে করা উচিত, যেখানে আমি আমার মতো করে সিদ্ধান্ত নিতে পারি, কাজ করতে পারি। সেই জায়গা থেকে বিশ্বকলা কেন্দ্র থেকে এসে আমার সাথে আরো কয়েকজন ছেলে মেয়ে ছিল, তারা মিলে শব্দবৃত্তি প্রতিষ্ঠা। স্যার, আজকের আয়োজনের শেষ আবৃত্তি শুনতে চাই, শোনাবেন? অবশ্যই শোনাবো। এবং আমার সবকিছু মিলে তো আমার মাকে ঘিরে, বাবা আছে, তো মাকে অনেকদিন কাছে পেয়েছি, তাই পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা জানিয়ে আমি জানি না আপনার মা কি মিথ্যেবাদী? না। তাই আমি বলছি আপনার মা মিথ্যেবাদী। আপনার মা? আমার মা মিথ্যেবাদী। মায়েরা সবসময় মিথ্যে বলে। এই মিথ্যেবাদী মাকে নিয়ে একটি কবিতা, আদিত্য অনেকের লেখা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছি, লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার, একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের নিচে কালি, নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে, সুই ফোটে মার হাতে। আমি বলি শো তো এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরতে ধরে বলতাম, একটু নাও। মলিন হেসে মা বলতো, খাও তো বাবা, খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি। টুকটুকে বউ, ঘরে আমার বউকে ভালোবাসি। নিয়ন বাতে ঢাকা শহর, আলোয় ঝলমালো। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলতো, এই তো ভালো, খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড়, স্টেটসে অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার, কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলে শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ি বলি মাকে, এবার ফিরাও মত। আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি, তুই ভাবছিস অযথা। আমার কিছু হয়নি, তুই ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্যে। আজও আমি কাঁদি মিথ্যাবাদী মায়ের জন্যে, আজও আমি কাঁদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের প্রথম ঘন্টাটা এখানে শেষ করছি। আপনি সবসময় এরকম প্রাণবন্ত থাকেন, এমন হাসি খুশি থাকেন, এটাই আমাদের চাওয়া রইল। ভালো থাকবেন।